তোর সমস্যা কি আমার রে? জান ময়না কয়লা কলা সিল্কা চল না রে, কেউ দেখলে সমস্যা হবে। এই বেটা, তোরে দেখলে আমার মাঝে মাঝে সন্দেহ হয়, তুই কি আসলেই আঙ্কেলের ছেলে? সত্যি করে বল তো। এই, তুই এগুলো কি আজে বাজে কথা কস? মাথা ঠিক আছে? আমার মাথা বহুত আগে পাবনা থেকে ঠিক করে আসছি, তুই তোরটা ঠিক কর। আর রইল আজে বাজে কথার, তোর কাণ্ড দেইখা ওইটা না কইয়া পারলাম না। আমি আবার কি করলাম? এই যে ভয় পাইতাছোস, তুই হইলি গিয়ে এই ভার্সিটির ওনারের ছেলে, তুই কি জন্য ওই বজ্জাত্রে ভয় পাবি? আর ওই বজ্জাতের নাম কি যেন? আমার নাম রায়ান। মীরার কথার মাঝখান থেকে কে যেন পেছন থেকে বলে উঠল। রায়ান মীরা আর সাহিলের পেছনে থাকার কারণে তারা রায়ানকে দেখতে পায় না। রায়ানের কথায় মীরা যেন নড়তেই ভুলে গেছে, রীতিমতো কাঁপতে শুরু করেছে তারা। সাহিল পেছনে তাকাতেই সাহিলের চোখ বড় বড় হয়ে যায়। মীরা অসহায় দৃষ্টিতে সাহিলের দিকে তাকিয়ে বলে, ডোন্ট টেল মি, বজ্জাতটা কি পিছনে দাঁড়িয়ে আছে? সাহিল রায়ানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করে বলে, যার অর্থ হ্যাঁ, রায়ান পিছনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে রায়ান বলে উঠল, হে মিস, এদিকে ফিরো। মীরা ভয়ে ভয়ে পেছনে ফিরতেই দেখে রায়ান তার দু হাত নিজের প্যান্টের পকেটের ভিতর ঢুকিয়ে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। রায়ানের পাশে কায়রা দাঁড়িয়ে আছে আর মিটিমিটি হাসছে। মীরা তো রায়ানকে দেখে ভয়ে শেষ, কিছু বলতে যাবে তার আগে রায়ান বলে উঠল, এই স্টুপিড গার্ল, হোয়াটস ইউর নেম? আমার নাম মীরা। তা আমার গাড়ি পাঞ্চার করেছিলে কেন? ও, এটা আপনার গাড়ি? আমি তো ভাবছিলাম কোনো বজ্জাত রুচিহীন ব্যক্তির গাড়ি হবে এটা, তাই না সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমরা তো গাড়িটা কোনো বজ্জাতের ভাবছিলাম। এখন যদি সেই বজ্জাতটা আপনি হন, তাহলে আমরা কি করতে পারি বলুন? ওয়েট, কি বললা? না না, কিছু না। ও আসলে আপনাকে সরি বলতে নিয়েছিল আর কি, ভুলে উল্টোপাল্টা বলে ফেলছে। রাগ করবেন না, হ্যাঁ? এখন আমরা আসি, গুড বাই। চল সাহেব। বলেই মীরা সাহিলকে নিয়ে চলে যাচ্ছিল। তখনই রায়ান ওদেরকে আবার ডাক দেয়। হ্যালো মিস গাইয়া ভূত, তোদেরকে আমি যেতে বলিনি। ও সরি, মিস্টার টিকটিকির মতো চেহারার অধিকারী, কি বলবেন হোয়াট বলুন? ডু ইউ মিন বাই টিকটিকির মতো চেহারার অধিকারী? আমাকে কি তোমার টিকটিকির মতো লাগে? না তো তোরে আমার গরুর গোবরের মতো লাগে। হোয়াট? গরুর গোবরের মতো? লাইক সিরিয়াসলি? সিরিয়াসলি, তোরে আমার গোবর গোবর টাইপই লাগে। ইউ নো হোয়াট, আমি তোমার কথায় বিশ্বাস করি না। যে ছেলের উপর সব মেয়েরা ক্রাশ, তাকে নাকি গোবরের মতো লাগে। বিশ্বাস করা যায়? বিশ্বাস করা না করা এটা আপনার ব্যাপার, আমি তো জাস্ট সত্যিটা বললাম। ওয়েল সিলি গার্ল, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? জানলে হয়তো এসব বলার দুঃসাহস করতে না। আরে আমি তো আপনাকে চিনি, কয়েকদিন আগেও তো আমি আপনাকে ঠেলা গাড়ি চালাইতে দেখেছিলাম, তাই না সাহেল? ইউ মীরা, ভাগ। বলেই সাহিল আর মীরা দেয় এক দৌড়। ওদের এভাবে যেতে দেখে কায়রা জোরে জোরে হেসে দেয়। পুরো ঝগড়ায় কায়রাই একমাত্র ব্যক্তি যে কোনো কথাই বলেনি, চুপচাপ ঝগড়া দেখছিল আর হাসছিল। রায়ানের সাথে প্রথম কেউ এভাবে কথা বলার সাহস করেছে, তাও আবার ওর মতো সুদর্শন ছেলেকে এভাবে বলে। ভাবতেই কায়রার হাসি পাচ্ছে। হাসতে হাসতে সে রায়ানকে বলল, আমি জানতাম এই মেয়ে তোমাকে পছন্দ করবে না, তাই তো বেট লাগালাম। এখন শর্ত মতে আমি যা চাইবো তাই দিতে হবে। অবশ্যই মিস গাইয়া ভূত, আমাকে এভাবে ইনসাল্ট করার শাস্তি তো তুমি পাবেই। আই সোয়ার, এখন থেকে তোমার প্রতিটা দিন হবে খুব কষ্টের। কি হলো, কি ভাবছো? চলো। হ্যাঁ চলো। তারপর রায়ান আর কায়রা সেখান থেকে চলে যায়। এদিকে মীরা আর রায়ানের ঝগড়ার জন্য সাহিল পার্কিং থেকে গাড়ি নিতেই মনে নেই, তাই সাহিল আর মীরা আবার পার্কিং এ আসে। এসে দেখে রায়ান নেই দেখে তারা দুজনই যেন হাফ ছেড়ে বাঁচে। তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। সাহিল মীরাকে মীরার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসে। অন্যদিকে রায়ান আর কায়রা শপিং মলে আসে, কারণ কায়রা বলেছে তাকে একটা জামা কিনে দিতে, যেহেতু সে বেটে জিতেছে। শপিং শেষে সাহেল আর কায়রা একটা রেস্টুরেন্টে যায়। কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টে যেন তাদের দুজনের আড্ডার জায়গা হয়ে যায়। নানান বিষয় নিয়ে গল্প করছে তারা, করবেই বা না কেন? এতদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে, এভাবে গল্প করাটা স্বাভাবিকই। আড্ডার মাঝে রায়ান বলে উঠল, আচ্ছা কায়রা, ওই মেয়েটাকে কি চেনো তুমি? কোন মেয়েটা রায়ান? সকালের মেয়েটার কি কি যেন নাম বললো? মীরা, ওর নাম মীরা, এবার অনার্সে উঠেছে। আর ওর সাথের ছেলেটাকে? ওর নাম সাহেল, মীরার সাথে একসাথে পড়ে।
ওরা দুজন গফ পফ কেন বলো তো? না এমনি। আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছো। বাজে কথা বন্ধ করো তো। আমি তো জাস্ট ওকে শাস্তি দিব, তাই জিজ্ঞেস করছিলাম। তাছাড়া ওকে জানতে হবে না রায়ান আহমেদ কি, আর সে কি করতে পারে। ও তাই বুঝি। হুম, আচ্ছা চলো, এখন অনেকক্ষণ তো বসলাম। চল। সাহিল মীরাকে কল দেয়। আসসালামু আলাইকুম কালাচাঁদ। ওয়ালাইকুম আসসালাম। বান্দরনি কি করিস? আমি তো আমার জান্টুর কথা ভাবছিলাম। তুই? মিটু সকিনা। ওই বেড়া, ফোনে দেখা ইনাম কইতে পারতেছস? সামনে থাকলে তোরা যে কি কি লাইতাম। এর লাগে ফোন করছি সকিনা। বেয়াদব পোলা, তোরে আমি কুকুরের লালা আর তেলা পোকার চপ খামু, সাথে পোলাওয়ের সাথে টিকটিকির ফ্রাইও খামু, বুঝছস? ছি, তুই খা, আমি খামু না। আমি তো খাইছি, এর লাইগাই তো তোরে কইছি। খাবি নাকি ক? অনেকই আমি কিন্তু জিভে পানি আইসা যাইতেছে। সাহিল ততক্ষণে বাথরুমে বমি করছে। কি রে, কথা কস না কেন? ও বুঝছি, বমি করতেছস, খর খর। আমি ফোন কাটি দিতেছি। আসলে এটা সবসময়ই ঘটে। মীরা তার ফেভারিট খাবারের কথা সাহেলকে বলে, আর সাহেল তা শুনে বমি করে দেয়। বেচারা সাহেল, তার জীবনে অনেক কষ্ট। এদিকে রায়ান একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মা যদি থাকতো, হয়তো সে এখন তার মার সাথে গল্প করত। এটা ভেবে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ রায়ানের মীরার কথা মনে পড়ে যায়। সে নিজেকে নিজেই বলে, সো মিসেস গাইয়াভূত, তোমাকে তো আমি দেখে নেব, সাথে ছেলেটাকেও। তোমার না খুব শখ আমাকে অপমান করার? না ইউ নো হু আই অ্যাম। আর বাকি রইল আমার রিজেক্ট করার। ওইটার শোধটা তো আমি নিবই, তাও আবার আমার স্টাইলে। সকালে মীরা সাহেলকে ফোন দেয়। দুবার রিং হতেই সাহেল ফোন রিসিভ করে ফেলে। আসসালামু আলাইকুম শেহজাদি। ওয়ালাইকুম আসসালাম শাহজাদা। তা আজকে কোন দিকে সূর্য উঠলো? নিচ থেকে ফোন দিলি যে? দিছি, ভালো করছি। এখন শুন, তুই তাড়াতাড়ি আমার বাসায় আসবি, আর আমি আর তুই একসাথে ভার্সিটি যাবো। আমি কিন্তু রেডি হয়ে বসে আছি। আইতেছি, অপেক্ষা কর। আচ্ছা শোন, আমার না অনেক টেনশন হচ্ছে, যদি এই বচ্চাটা কিছু করে। কেন এখন কেন? কালকে কাজটা করার সময় মনে ছিল না? ওই বজ্জাতটাকেও তো শাস্তি দেওয়ার দরকার ছিল। দেখোস নাই সবাইকে কিভাবে থ্রেট দিছে? তাই আর কি আমি। দিছে, ভালো করছে। তোরে তো আর দেয় নাই। ওই বেয়াদব কালাবিলাই, নেংটি সাপের লেজ, অস্ট্রিকের মাইয়া, তোর সমস্যা কি বলতো? তুই বুঝোস না, সবাইকে দিছে মানে আমাকেও দিছে। না বুঝি না, আমার বোঝন লাগবো না। তুই আগে হেই দেখ, আমার কোন দিক দিয়ে মাইয়া লাগে? সব দিক দিয়ে তোরে মাইয়া লাগে। জানোস, ছোটবেলায় তোকে পুরাই মাইয়া লাগতো। কেউ কইতো না যে তুই পোলা। তুই আমার ছোটবেলা দেখছস? ইয়ে মানে দেখছি তো। কিভাবে? আমি একটু শুনি। আমরা তো একসাথে পড়ি, একই ইয়ারে, তাহলে দেখাটা তো স্বাভাবিকই, তাই না? ওরে সকিনা, আমরা একই ইয়ারে, কারণ আমি তোর জন্য 2 বছর গ্যাপ দিয়েছি। আর তাছাড়া আমি তোর 3 বছরের বড়, বুঝছিস? আইসে আমার ছোটবেলা দেখতো। ও, আমি তো ভুলেই গেছিলাম। এডি পারবি, ভালো কোনো কাম তো আর পারিস না। তুই আসিস না আমার ভালো কাম করতে। হেতিরে আমি কি কই, আর হেতি আমারে কি কয়? আল্লাহ বাঁচাও আমায়। আল্লাহ বাঁচাইও না ওরে। হয়েছে, আর কইতে হইব না। তুই আমার কতটুকু ভালোবাসিস আমি বুঝে গেছি। এখন রাখ, আমি রেডি হয়ে আইতেছি। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর সাহিল রেডি হয়ে মীরার বাসায় যায়। মীরাও রেডি ছিল, তাই তারা দুজনে মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রায়ান, কায়রা, আবির আর রাহি, এই 4 জন মিলে ভার্সিটির মাঠে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে রাহি বলে ওঠে, রায়ান বেবি, তুমি লন্ডনে গেলে আর আমার জন্য কিছু আনলে না, এটা ঠিক করলে বলো? ইউ নো না বেবি, আমার এসব ভালো লাগে না। আমি বরং তোমাকে টাকা দিয়ে দেব, তোমার যা ইচ্ছা হবে তুমি কিনে নিও, ওকে? ও দ্যাটস গ্রেট। তাহলে তুমি আমাকে বেশি না 1 লাখ টাকা দিও প্লিজ। বেটি লোভী, রাস্তায় গিয়ে মর যা। ওকে, দিয়ে দিব। না হ্যাপি? ইউর দ্য বেস্ট বেবি। টাকা দিলে তো শাকচুন্নির সব দিক দিয়েই বেস্ট বাইর হয়। ঠিক কইছস, এরি আস্তারা ফকিন্নি। তোমারা কি বলছো? তোমাকে কেন বলবো রায়ান,
ওই দেখ কে আসছে। কে আসছে? তুমি আগে পিছনে ফিরে দেখো। কায়রার কথায় রায়ান পিছন ফিরতেই দেখে মীরা আর সাহিল আসছে। তা দেখে রায়ান বাঁকা হাসি দেয়, তারপর মীরাকে ডাকে। এই ইউ মিস গাইয়া ভূত, এইদিকে আসো। ও হ্যালো মিস্টার গোবর, কেমন আছেন আপনি? লিসেন, আমাকে ওই নামে ভুলেও ডাকবা না। ইজ দ্যাট ক্লিয়ার? লিসেন, আমাকে ওই নামে একদম ভুলেও ডাকবেন না, ইজ দ্যাট? ইউ সিলি গার্ল। ইউ বজ্জাত, খাবিশ, নিংটি পাথর, ময়লা আর দুর্গন্ধযুক্ত মোজা। হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স না, বলুন হোয়াট এ গ্রেট স্পিচ, তাই না জনগণ? অবশ্যই। 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 কায়রা, রাবের, তোমরা রায়ানের পক্ষে নাকি ফালতু মেয়ের পক্ষে? ওই নালার বেড়ি, তোর সাহস তো কম না আমাকে ফালতু বলস? তুই কি, তুই নিজে জানোস? আমি অনেক স্মার্ট, বুঝছো? তোমার মতো না। ও আমি তো ভুলে গেছিলাম, তুমি তো অনেক স্মার্ট, বলতে গেলে পুরো স্মার্টের গার্ডি। জাস্ট শাট আপ। তোমার বকবক শেষ হয়েছে নাকি আরো বকবক করবা? শেষ তো, শুধু পরিশেষে এটাই বলবো যে রায়ান আর রাহি আপনারা দুইজনেই দুর্গন্ধযুক্ত গোবরের মতো। বলে মীরা সাহিলের হাত ধরে দেয় এক দৌড়। রায়ান তাদের যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রাহি মুখ গোমরা করে বসে আছে, আর কায়রা আর আবির তো জোরে জোরে হাসছে। এভাবে কেটে যায় প্রায় 1 মাস। এই 1 মাসে রায়ান অনেকবার মীরাকে অপমান করতে যায়, কিন্তু সবসময় ওদের ঝগড়া লাগে, আর তাতে মীরাই জিতে যায়। এই জন্য রায়ানের মীরার প্রতি অনেক রাগ। তবে কোথাও যেন এক ভালো লাগা কাজ করে মীরার প্রতি রায়ানের। হয়তো সেটা ভালোবাসা। যে রায়ান তার মা মারা যাওয়ার পর একবারও মন খুলে হাসলো না, সে এখন মীরার জন্য আবার নতুন করে হাসতে শিখেছে। মীরা নিজের অজান্তেই রায়ানকে হাসায়। মীরা যখন প্রতিদিন রায়ানের সাথে নানা বিষয় নিয়ে ঝগড়া করে, তখন রায়ান সেটা মনে করে রাতের বেলায় মন খুলে হাসে আর বলে, তোমার মতো পাগলি আমি একটাও দেখি নাই। এত বকবক কেন তুমি? তবে তোমার এই বাচ্চা বাচ্চা কথাগুলো কেন যেন আমার অনেক ভালো লাগে। এটা দিয়েই হয়তো তুমি আমার মনে জায়গা করে ফেলেছো। এখন তোমাকে আমার চাই, যে কোনো মূল্যেই চাই। তোমাকে যে আমার খুব প্রয়োজন। ভালোবাসি মীরা, মনের অজান্তে ভালোবেসে ফেলেছি তোমায়। মিষ্টি রঙের শাড়ি, কোমর পর্যন্ত চুল, হাতে সাদা রঙের চুড়ি, চোখে গাঢ় কাজল, কপালে একটা ছোট সাদা পাথরের টিপ, ঠোঁটে হালকা মিষ্টি রঙের লিপস্টিক। ব্যাস এতটুকুতেই মীরাকে অপরূপ লাগছে। আর এদিকে সাহিল রেডি হয়ে তাড়াতাড়ি মীরার বাসায় যায়। মীরার বাসায় ঢুকতেই তারা মীরার বাবা মার সাথে দেখা হয়। তাদের সাথে কুশল বিনিময় করার পর সাহিল মীরার উদ্দেশ্যে পা বাড়ায় রুমের দিকে। রুমের কাছে যেতেই দেখে দরজা লক করা, তাই দরজায় নক করে। কয়েকবার নক করতে মীরা দরজা খুলে দেয়। মীরা দরজা খুলেই দেখে সাহিল দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্র মীরা যেন 3-4টা ক্রাশ খেয়ে ফেলে। সাদা ধুতি আর কালো পাঞ্জাবিতে বেশ মানিয়েছে সাহিলকে। মীরা তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাহিলের দিকে। এদিকে সামনে তাকাতেই সাহিল অবাক হয়ে যায়। এত নর্মাল সাজে যে একটা মেয়েকে এত সুন্দর লাগবে, সেটা হয়তো তার জানা ছিল না। তার মনে হচ্ছে সে হয়তো আবার নতুন করে মীরার প্রেমে পড়েছে। যত দ্রুত সম্ভব নিজেকে সামলে নিয়ে সাহিল মীরাকে বলল, চল ভার্সিটিতে, অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে। যাবো, কিন্তু তুই এখন আমাকে বললি না আমাকে কেমন লাগছে? তোকে হ্যাঁ আমাকে। তোকে আমার একদমই আমার সগনের মতো লাগছে। বলেই সাহিল জোরে জোরে হেসে দেয়। মীরা তো রাগে গজগজ করতে করতে সাহিলের দিকে তাকিয়ে আছে। মীরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাহিল খেপানোর জন্য বলে, বলি আমার বাবুটা, আমার সকিনাটা, তুই রাগ করছিস? হ, রাগ করছি। রাগে আমার নাগিন ডান্স দিতে মন চাইতেছে। ও রিয়েলি? তাহলে তো অনেক ভালো। খাড়া, আমার কাছে নাগিন নাগিন গানটা আছে, আমি প্লে করতেছি। হর বেয়াদব পোলা, মজা নিবি না একদম। আমাকে তোর কাছে ছকিনার মতো লাগে না? তুই কি মনে করস তুই অনেক সুন্দর? আর তোকে কি অনেক সুন্দর লাগতেছে? অবশ্যই আমাকে অনেক সুন্দর লাগতেছে। আর আমার মতো হিরো তুই জীবনে দেখছিস? হিরো না জিরো, তোকে দেখতে কালা বান্দরের মতো লাগছে, বুঝছস? আমি তোর কথা বিশ্বাস করি না, আমাকে যথেষ্ট সুন্দর লাগছে। কচু, তোরে আমার পৃথিবীর সেরা কালা আবালের মতো লাগছে। তোরে কইছে? আচ্ছা তুই তো শাড়ি পরতে পারিস না, তাহলে শাড়ি কে পরাইছে? কেন, আমার মা পড়াইছে। আচ্ছা ওয়েট, তুই এত সুন্দর করে রেডি হইছস কেন? কেন আবার? অনুষ্ঠানের জন্য। তাই বইলা এত সুন্দর করে রেডি হবি? সত্যি কইরা কত সাহেল,
তুই কি কোনো শাকচুন্নির লাগে প্রেম করছস? আল্লাহ, মাইয়া কয় কি? এগুলো বলে না বাবু, পাপ হবে পাপ। আরে রাখ তোর পাপ, আগে যেটা কইছি হেডের উত্তর দে। আরে আমার ভুল হয়েছে, আমি আর জীবনও সুন্দর করে রেডি হইতাম না, সবসময় রাস্তার পোলার মতো থাকবো। হেডা কিন্তু ভালো সিদ্ধান্ত, কিন্তু আমি এখন আমার উত্তর পাইনি। আরে নাই রে বোন। বুঝলাম, বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন। তুই আমাকে বউ বানাবি নাকি বইন? মীরা, আল্লাহর রস্তে আর একটা কথাও কইস না, নাইলে আমার সত্যি সত্যি পাবনা যাওয়ান লাগবো। তাই নাকি? কোনো সমস্যা নাই, আমি তোকে সেখানেও নিয়ে যাবো। ওকে? তোর যাইতে হইব না, আমি নিজেই যাইতে পারমু। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। ওকে মাই ডার্লিং। তারপর ওরা দুজন একসাথে ভার্সিটিতে যায়। ভার্সিটিতে ঢুকতেই তারা অবাক হয়ে যায়, কারণ পুরো ভার্সিটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মীরা তো মুগ্ধ নয়নে চারপাশটা দেখছে। তার দেখার ব্যাঘাত ঘটে সাহিলের ডাকে। দেখছস কি সুন্দর করে সাজাইছে? হ, দেখছি তো। তোর এত কয়া লাগে? আমার তো চোখ আছে, তাই না? আচ্ছা শোন, কি বল? আমাকে হয়তো এখন তোর বিরক্তি লাগে, কিন্তু দেখিস আমি যখন থাকবো না তখন তুই আমাকে অনেক মিস করবি। সাহিলের কথা শেষ হতে না হতে মীরা সাহিলকে থাপ্পড় মেরে দেয়। রাগে মীরার চোখ থেকে অনবরত পানি পড়ছে। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে গেছে, সারা শরীর কাঁপতে শুরু করেছে মীরার এমন অবস্থা দেখে সাহিল কিছু বলতে নিলে মীরা সাহিলকে আবার আরেকটা থাপ্পড় মারে। তারপর সেখান থেকে দৌড়ে চলে যায়। সাহিল এখনো সেখানে দাঁড়িয়ে আছে। সে মীরাকে কথাটা এভাবে বলতে চায়নি, কি থেকে কি বলে ফেলেছে সে হয়তো নিজেও জানে না। এদিকে মীরা দৌড়াতে দৌড়াতে ভার্সিটির মাঠ থেকে অনেক দূরে চলে এসেছে। লাইব্রেরির কাছাকাছি আসতে কে যেন মীরাকে এক টান দিয়ে লাইব্রেরির ভেতরে নিয়ে যায়, তারপর দেয়ালের সাথে মিশিয়ে ঠোঁট দখল করে ফেলে। আচমকা এভাবে চুমু দেওয়ায় মীরার যেন আত্মা শুকিয়ে যায়। চুমু দেওয়া ব্যক্তির দিকে তাকাতে মীরার মাথায় আকাশ ভেঙে পড়ে। শরীরের সর্বশক্তি দিয়ে মীরা তাকে ধাক্কা দেয়, সাথে সাথে ছেলেটা কিছুটা দূরে সরে যায়। মীরা রেগে ছেলেটাকে বলে, আপনার সাহস তো কম না? এভাবে একটা মেয়েকে কিস করতে আপনার লজ্জা করে না? আপনি নিশ্চয় জানেন আমি সাহেলকে ভালোবাসি, তাহলে এসব করার অর্থ কি? ও, আমি তো ভুলে গেছি মিস্টার রায়ান, আপনার তো প্রতিনিয়ত নতুন নতুন মেয়ে লাগে। এখন নিশ্চয়ই কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না বলেই আমার কাছে এসেছেন। দেখো, এমন কিছু না, আমি তো যা ইউ নো হোয়াট রায়ান, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই। আর একটা অনুরোধ রইল, প্লিজ আমার সামনে আর আসবেন না। মীরা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, প্লিজ আমাকে রেখে চলে যেও না। মীরা চলে যেতে নিয়েছিল, কিন্তু রায়ানের কথা শুনে দাঁড়িয়ে যায়। তার প্রচন্ড মাথা গরম হচ্ছে। একে তো সাইলের ওই ফালতু কথাগুলো, এখন আবার রায়ান। তার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। তবুও নিজেকে শান্ত রেখে মীরা এক তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ইউ নো হোয়াট মিস্টার রায়ান, আপনার মতো বেহায়া মানুষ আমি জীবনেও দেখিনি। আপনি জানেন আমি সাহেলকে ভালোবাসি, তাও আপনি আবার বললেন কিনা সারা জীবনের জন্য চান আমাকে। যে রায়ান 3 দিনের বেশি কোনো মেয়েকে তার জিএফ বানায় না, সে কিনা আমাকে সারা জীবনের জন্য চায়। বিশ্বাস করা যায়? সত্যি আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, প্লিজ আমার থেকে দূরে থাকুন। বলেই মীরা চলে যেতে নেয়, কিন্তু তার আগে রায়ান তার হাত ধরে ফেলে। তাতে মীরা রাগের বশে রায়ানকে থাপ্পড় মেরে দেয়। আপনি দেখি চরম বেহায়া। কোন সাহসে আমাকে ধরেছেন আপনি? আপনার কোনো অধিকার নেই আমাকে ধরার, আর যদি থাকে তাহলে সেটা শুধু সাহেলের, শুধুই সাহেলের। বলে মীরা চলে যায়। মীরা যাওয়ার সাথে সাথে রায়ান দেওয়ালে খুব জোরে পাঞ্চ করে, তারপর মাটিতে বসে চিল্লিয়ে ওঠে, ইউ উইল পে ফর ইট মীরা, ইউ উইল পে ফর ইট। আমাকে রিজেক্ট করা, তাও আবার ওই সাহেলের জন্যে, তাই না? ওই সাহেলকেই আমি থাকতে দেব না আমাদের মাঝে, থাকতে দেব না। এদিকে মীরা কাউকে কিছু না বলে তার বাসায় চলে যায়। পুরো অনুষ্ঠানে সাহেল মীরাকে অনেক খোঁজে, কিন্তু পায় না। ফোন দেয়, তাও সুইচ অফ। অবশেষে অনেক খোঁজার পরে জানতে পারে মীরা বাসায় চলে গেছে, তাই সেও চলে যায়। ওই দিনের পর থেকে মীরা রায়ানের সাথে কথা বলে না, নিজেকে যথাসম্ভব দূরে রাখে রায়ানের কাছ থেকে। রায়ান কথা বলতে আসলে তাকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মীরার এভাবে তাকে ইগনোর করার কথা রায়ান একদমই সহ্য করতে পারে না। মীরার তার সাথে ঝগড়া করা সে খুব মিস করে, তার যে অভ্যেসে পরিণত হয়েছে এটা। এদিকে মীরা কিছুদিন ধরে সাহেলের কোনো খোঁজ খবর পাচ্ছে না।
ফোন দিলেও ফোন সুইচ অফ দেখায়। অবশেষে মীরা সাহেলের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে সাহেল আর তার বাবা দেশের বাইরে চলে গেছে। কেন গেছে অথবা কোথায় গেছে এটা কেউই জানে না। এটা শোনা মাত্রই মীরার মাথায় যেন বাজ পড়ে। খুব কান্না করতে ইচ্ছে করছে, দাঁড়ানোর শক্তিটুকু নেই তার। কোনো মতে বাসায় গিয়ে রুমে চলে যায়। তারপর শাওয়ার অন করে তার নিচে বসে পড়ে। অঝরে কান্না করছে মীরা, খুব কষ্ট হচ্ছে। তার ইচ্ছে করছে চিৎকার করে বলতে, কেন করলি সাহিল? একবার বলে গেলে কি হতো? তুই তো আমাকে ছোটখাটো সব কথা বলিস, তাহলে এটা বললি না কেন? দুটো থাপ্পড়ই তো মেরেছিলাম আমি, এতে এত রাগের কি আছে? এভাবে শাস্তি দেওয়ার তো মানে হয় না সাহিল। তুই জানিস আমি তোকে ছাড়া থাকতে পারি না, তাহলে কেন গেলি আমাকে রেখে? প্লিজ চলে আয় সাহিল, প্লিজ চলে আয়। তারপর বেশ কিছুক্ষণ পরে মীরা ওয়াশরুম থেকে বের হয়। তার কিছুই ভালো লাগছে না, মাথাটা অনেক ব্যথা করছে। বিছানায় শুতে সে যেন ঘুমের দেশে তলিয়ে যায়। এভাবে কেটে যায় প্রায় 1 মাসেরও বেশি। এই 1 মাসে মীরা নানাভাবে সাহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তা হয়ে ওঠে না। এখন মীরা আর সাহেলের খোঁজ করে না কিংবা যোগাযোগ করার চেষ্টা করে না। তার বিশ্বাস হয়তো সাহিল আবার আসবে মীরার কাছে, কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। মীরা নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলেছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। মীরার বাবা মার ওর এমন করার কারণ কিছুটা হলেও জানে। তারাও কম চেষ্টা করেনি সাহেলের সাথে যোগাযোগ করার, কিন্তু ফল সেই একটাই, এখন সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছে তারা। এরই মাঝে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে। মীরার বাবা মা এই বিয়েতে রাজি, এখন শুধু মীরাকে রাজি করানোই বাকি। মীরা তার রুমে বসেছিল, তখনই মীরার বাবা মা তার রুমে আসে। মীরা, আমাদের তোর সাথে কথা আছে। কি বলবো বাবা, তাড়াতাড়ি বলো। আসলে আমরা তোর বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। আমি বিয়ে করব না বাবা। কেন করবি না? ওই সাহেলের জন্য যে তোকে রেখে চলে গেছে? মা প্লিজ, আমি এ নিয়ে কথা বলতে চাইছি না। এভাবে আর কতদিন থাকবি মীরা? তোর এই অবস্থা দেখে আমাদেরও তো কষ্ট হয়। বাবা প্লিজ, আর একটু সময় দিলে কি হয়? অনেক সময় দিছি আমি তোকে, এখন আর না। আর তুই যদি বিয়ে না করস তাহলে তুই তোর মা বাবার মরা মুখ দেখবি। আচ্ছা আমি ভেবে বলবো, এখন প্লিজ যাও তোমরা, আমার ভালো লাগছে না, একা থাকতে দাও একটু প্লিজ। তারপর মীরার বাবা মা চলে যায়। তারা যেতেই মীরা কেঁদে ওঠে। তার সবকিছু অসহ্য লাগছে। সে চায় না সাহেল ছাড়া কাউকে নিজের জীবন সঙ্গী করতে, কিন্তু তার বাবা মাও তাকে বোঝে না। এর কিছুদিন পরে মীরার নামে একটা চিঠি আসে। চিঠিটা পড়া মাত্রই মীরার যেন পুরো পৃথিবীটা শেষ হয়ে যায়, কারণ চিঠিটা সাহেলের, আর সেখানে লেখা ছিল, প্রিয় মীরা, কেমন আছিস? আমি কিন্তু অনেক ভালো আছি। কতদিন আর এই বাংলাদেশে পড়ে থাকবো বল? তাই USA চলে আসলাম। এখানে বেটার এডুকেশন প্লাস বেটার লাইফ আছে, যা বাংলাদেশে ছিল না। আর সরি তোকে না বলে যাওয়ার জন্য। আসলে কি বলতো, তোকে বলে যেতে ইচ্ছা করেনি, নাইলে তোর ওই কান্না উফ অসহ্যকর। যাই হোক, আমার জন্য টেনশন করিস না, আমি বিন্দাস আছি। আচ্ছা, এখন আর লিখতে পারবো না, খুব ব্যস্ত তো, তাই নিজের খেয়াল রাখিস। মীরা আর কষ্ট সহ্য করতে পারল না, জোরে জোরে চিল্লিয়ে কেঁদে ওঠে। কান্নার আওয়াজ পেয়ে মীরার রুমে তার মা বাবা চলে আসে। মেয়েকে এভাবে কাঁদতে দেখে মীরার মা তাকে সান্ত্বনা দেয়। মীরা মা, কান্না করছিস কেন? মা, মা সাহেল। কি করেছে সাহেল? আমাকে বল। মা সাহেল আমাকে ইচ্ছা করে রেখে গেছে। তুই কেমনে জানো? মীরা তার বাবাকে চিঠিটা দেখায়। চিঠিটা দেখে মীরার বাবা ভীষণ রেগে যায়। রেগে বলে, তোর বিয়ে আমার পছন্দ করা ছেলের সাথেই হবে, তাও 1 সপ্তাহের মধ্যে। কোনো কথা না। আর কত তুই ওর জন্য বসে থাকবি? ও তোকে ধোকা দিছে মীরা। আর যাই হোক, একটা ধোকাবাজের কারণে আমি এই ছেলেকে হাতছাড়া করতে পারবো না। অবশেষে মীরা তার বরের সম্পর্কে কিছু না জেনে বিয়েতে রাজি হয়ে যায়। জেনেই বা কি করবে? তার তো ইচ্ছে ছিল সে সাহেলের বউ হবে। হয়তো ভাগ্য সেটা চায় না, এজন্যই সাহিল হয়তো তাকে ছেড়ে চলে গেছে। কোনো ঝামেলা ছাড়াই মীরার বিয়েটা খুব সুষ্ঠুভাবে হয়ে যায়। এখন মীরা বাসর ঘরে বসে আছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার। ইচ্ছে করছে দৌড়ে সাহেলের কাছে চলে যেতে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। মীরার ক্ষেত্রেও তাই। মীরার ধ্যান ভাঙে দরজা খোলার শব্দে। ঘুমটার আড়ালেই দেখতে পায় তার বর তার কাছে এগোচ্ছে। মীরার কেন যেন অনেক ভয় লাগছে। সে তো এরকমটা চায়নি। সাহেলের সাথে নিজের জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল, তাহলে কেন সাহেল তার সাথে এমন করলো? হঠাৎ মীরা তার বরের কথা শুনে চমকে ওঠে। এ তো রায়নের কণ্ঠ, কিন্তু ও এখানে কেন আসবে? কি হলো?
বাসর ঘরে বরকে সালাম করতে হয়, তুমি জানো না? আপনি হ্যাঁ, আমি বাসর ঘরে নিজের বরকে ছাড়া কাকে মনে করেছিলে তুমি? আপনি আমার বর, অবশ্যই, বিয়েতে নাম বলার সময় তুমি কই ছিলে? যাকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না, সে এখন আমার বর? মানে তার সাথে আমার সারা জীবন থাকতে হবে? লাইক সিরিয়াসলি? দেখো মীরা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু কেন? আমি জানি না। দেখো মীরা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই এখন আর কিছুই করার নেই। যা হচ্ছে তা মেনে নিলে তোমার আর আমার দুইজনের জন্যই ভালো হবে। গট ইট? কিন্তু আমার সময় লাগবে। আমি তোমাকে জোর করছি না মীরা, তোমার যত সময় লাগে তুমি নিতে পারো। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। এখন তুমি শুয়ে পড়ো, আমি সোফাতে শুচ্ছি। যাক, রায়ানকে যত খারাপ ভেবেছিলাম ও অতটাও খারাপ না। তারপর মীরা বিছানায় আর রায়ান সোফায় শুয়ে পড়ে। এরপর কেটে যায় প্রায় 1 বছর। আর এই 1 বছরে অনেক কিছু পাল্টে গেছে। মীরা আর রায়ানের সম্পর্ক অনেকটা এগিয়েছে। মীরা এখন রায়ানকে ভালোবাসে, অনেক বেশিই ভালোবাসে। রায়ানের কেয়ার আর ভালোবাসা তাকে রায়ানকে ভালোবাসতে বাধ্য করেছে। আজ মীরা অনেক খুশি, কারণ তার আর রায়ানের অস্তিত্ব আসতে চলেছে। রায়ানকে এই কথা বলতেই রায়ান মীরাকে জড়িয়ে কান্না করতে শুরু করে দেয়। তবে এ কান্না দুঃখের না, সুখের। কিন্তু একজন ঠিকই বলেছে, ভাগ্য যে কোনো সময় পাল্টাতে পারে। মীরা আর রায়ানের ক্ষেত্রেও তাই ঘটে। বিকেল 5:35 বাজে। এইমাত্র কানাডা থেকে বাংলাদেশের ফ্লাইট ল্যান্ড করলো। আজ অনেকদিন পর নিজের দেশে পা রাখলো সে। মনে এক অজানা শান্তি কাজ করছে তার মাঝে, আর মুখে সেই রহস্য মাখা হাসি। আজ মীরার প্রেগনেন্সির 4 মাস হতে চলল, সাথে রায়ানের জন্মদিনও। তাই মীরা ভেবেছে রায়ানকে সারপ্রাইজ দিবে। যেই ভাবা সেই কাজ। রায়ান অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে মীরা শপিং করতে বের হয়। সারপ্রাইজের জন্য যা যা সামগ্রী প্রয়োজন তা সব কিনে। শপিং শেষে মীরা যখন শপিং মল থেকে বের হয়ে গাড়ির দিকে যাবে, তখনই কে যেন তার নাম ধরে ডাকে। মীরা পেছনে ফিরতে দেখে তার সামনে সাহেল দাঁড়িয়ে আছে। তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে নিলে সাহেল মীরার হাত ধরে ফেলে। সাহেল, আমার হাত ছাড়ো। মীরা, আমি তোর সাথে একটু কথা বলবো, প্লিজ আমার কথাটা শোন। আমি কোনো ধোঁকাবাজের কথা শুনতে চাই না, বুঝছস? এখন আমার হাত ছাড়ো। ছেড়ে দিব, কিন্তু প্লিজ আমার কথাটা শোন, তারপর না হয়। আমি তোর কথা শুনতে চাই না, আর কোনোদিন আমার সামনে আসবি না। মীরা, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে আটকে রাখা হয়েছিল। মীরা চলে যেতে নিয়েছিল, কিন্তু সাহেলের কথায় থমকে যায়। অবাক হয়ে সাহেলের দিকে তাকিয়ে বলে, মানে? মীরা, আমাকে আটকে রাখা হয়েছিল। মানে একটু বুঝিয়ে বলবি সাহেল? তোর মনে আছে মীরা, ওই দিন ভার্সিটির অনুষ্ঠানে তুই আমার সাথে রাগ করে চলে গিয়েছিলি। জানিস, তুই চলে যাওয়ার পর আমি তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। পরে জানতে পারি তুই তোর বাসায় চলে গিয়েছিস। তা আমিও চলে যাই আমার বাসায়। বাসায় গিয়ে জানতে পারি মা প্রচণ্ড অসুস্থ। আর তুই তো জানিস মা নানার সাথে কানাডায় থাকে, তাই আমাকে আর বাবাকে কানাডায় যেতে হবে, যার জন্য আমার কানাডা যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে ফেলি। তোকে বলে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি তোর ফোনে কল যাচ্ছিল না। আমি ভেবেছিলাম আমার ফোনে কোনো প্রবলেম আছে, তাই মনে হয় কল যাচ্ছে না। কিন্তু দারোয়ান আঙ্কেলের ফোন দিয়েও তোকে কল দিলাম, কিন্তু কিছুতেই কল যাচ্ছিল না। আর আমি যে তোর বাসায় গিয়ে বলবো সেই উপায়ও ছিল না, কারণ আমাদের ফ্লাইটে আর মাত্র 30 মিনিট বাকি ছিল। তাই বাধ্য হয়ে তোকে না বলে আমি কানাডায় যেতে হয়। তারপর কিছুক্ষণ চুপ থেকে সাহেল আবার বলতে শুরু করে। কানাডা পৌঁছানোর পর আমরা যখন বাসায় যাই, তখন আমার মাকে দেখে পুরাই অবাক হই, কারণ মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। মাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে মা বললেন তিনি আমাদের কোনো কল দেননি। এটা তো শুনে আমার মাঝে হাজারটা প্রশ্ন উঁকে দিচ্ছিল। কে ওই দিন ফোন করেছিল, আর কেন এমন করলো? তবে পরে আর এটা নিয়ে মাথা ঘামাতাম না। আর জানিস, তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে করতে পারছিলাম না। তাই ভেবেছিলাম কয়দিন কানাডায় থাকার পর বাবাকে নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করব। কিন্তু বাবাকে এটা বলতেই বাবা সাফ মানা করে দেন, তিনি আর বাংলাদেশে ফিরবেন না, মার কাছেই থাকবেন। আর সেটার জন্য তিনি আগে ভার্সিটি থেকে রিটায়ার্ড নিয়ে ফেলেছেন। তাই বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে বের হতে হয়, তবে তা আর হয়ে ওঠে না। এয়ারপোর্টে যাওয়ার সময় মাঝ রাস্তাতেই কিছু ডাকাত টাইপ লোক আমাকে ধরে নিয়ে যায়, তারপর বন্দি করে ফেলে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।